আসসালামু আলাইকুম। আজ 17 এপ্রিল শুক্রবার। এই গরমের দিনে আপনারা যারা এখানে এসেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এখানে এসেছেন এবং যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন, সবার প্রতি থাকলেও শুভেচ্ছা। আমরা মূলত 90 মিনিট স্কুলিংয়ে যে কাজটা করে থাকি সেটা হলো আমাদের গ্রিন বাংলাদেশের যে আমরা সবুজ বিতরণ করি, সেগুলোতে ছাদ বাগান করতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমরা আসলে সলিউশন ভিত্তিক কথাগুলো বলে থাকি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে একটু কথা বলবো অ্যাগ্রো ইকোলজি নিয়ে। অ্যাগ্রো ইকোলজি হচ্ছে যারা ছাদ বাগান করবেন অথবা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা সেফ ফুড প্রোডাকশন করতে চাচ্ছেন অথবা অর্গানিক ফুড প্রোডাকশন করতে চাচ্ছেন অথবা নতুন খামার করতে চাচ্ছেন, সব কিছুর ভিতরে যে অ্যাগ্রো ইকোলজি নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো কাজে লাগবে। তারপর থাকবে হচ্ছে সবুজ উপহার, যেটা আমাদের গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবসময় করে থাকি। আমরা আপনাদের জন্য এই সময়ে যেই সবুজ উপহার নিয়ে আসছি সেগুলো হচ্ছে কাগজি লেবু। এটা হচ্ছে কলম করা, লাগানোর 6 মাসের মাঝেই আপনি কাগজি খেতে পারবেন, লেবু খেতে পারবেন। পাশে আছে হচ্ছে থাই কুল। অনেকটা আগের যে দেশি যে কুলগুলো ছিল, আপনারা থাইল্যান্ডে যারা গিয়েছেন দেখেছেন রাস্তার পাড়ে প্রচুর পরিমাণে কুল বিক্রি হয়। আমাদের মতো ওই যে বাউ কুল, বড় বড় কুল ওরা পছন্দ করে না। ওরা যেগুলো একটু টেস্টি খুব বেশি সেগুলো পছন্দ করে থাকে। সেই কুলটা হচ্ছে আমরা থাই কুল দিব। এটা বছরের ম্যাক্সিমাম সময়েই দেখবেন ফুল ফুটছে। সো এটা একটা ভালো গাছ। পাশেই যে ছবিটা দেখছেন, এই গাছটা কি গাছ বলতে হবে? এত জোরে চিৎকার করে লাভ হবে না। আজকে আমরা দোষটা হচ্ছে মেরি আপার। কারণ হলো মেরি আপা সবসময় বলেন যে আমাদের যারা ছাদ বাগানি আছে, যারা অনেক আমাদের গ্রিন বাংলাদেশের পেজে লেখালেখি করেন, অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে নিয়ে কিছু করা দরকার, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। সেই থেকে উনি রিকোয়েস্ট করেছেন যে অন্তত 5 জনকে প্রতি প্রোগ্রামে আমরা নন্দিনী চারা দিব। আজকে যারা উপস্থিত আছেন তাদের মাঝে আমরা যারা অ্যাক্টিভ হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, তারা আসলে ডিসিশন নেন যে কারা অ্যাক্টিভ। সো এখানে আমার ক্ষমতা নেই। সো আমরা চারা দিব, 5 জনকে 5টা চারা দিব, এই হচ্ছে আমাদের। আর এই গাছগুলো প্রতিবারই কিন্তু আসলে খুব দামি গাছ এগুলো, যেহেতু কলমের গাছ, সেহেতু আমাদের যে গ্রিন বাংলাদেশের ইকোনমিক ফ্লো আছে সেটা দিয়ে অনেক সময় সম্ভব হয় না। তো আমরা বিভিন্ন সংগঠনকে বলি যে কিছু গাছ দেওয়ার জন্য। এবছর যে গাছগুলো দিয়েছেন সেগুলো ভিএসও প্রোভাইড করেছে, ভলান্টিয়ার সার্ভিস ওভারসিস। এটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন। তারা আমাদেরকে, তারা মূলত অ্যাগ্রো ইকোলজি নিয়ে কাজ করে। সো ওনারা এই গাছ দুটো পছন্দ করে আমাকে প্রোভাইড করেছে, গ্রিন বাংলাদেশকে প্রোভাইড করেছে। সো আমরা 2টো গাছ পাবো ইনশাআল্লাহ। আমি জামাল, যারা নতুন আসছেন আমি দেখেছি বেশ কয়েকজন আছেন নতুন। আমি শিক্ষকতা করি শেরেবাংলা কৃষি এই বিশ্ববিদ্যালয়ে। এই ক্লাসরুমে আমি যে ক্লাস দিই, বাচ্চা স্টুডেন্টদের ক্লাস দিই। তো
যখন আপনাদেরকে সিনিয়র পার্সন দেখি ক্লাসে আছেন, তখন আমি একটু নার্ভাস ফিল করি যে কথাগুলো ভালোভাবে বলতে পারছি কিনা। সো আমি একজন শিক্ষক, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, ইউনিভার্সিটির বাচ্চাদেরকে পড়াই। এর ফাঁকে আমি যে কাজগুলো করি সেগুলো একটু বলার খুব ইচ্ছে। প্রথমত হচ্ছে অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট, বিশেষ করে কৃষিতে অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট করা, যেমন হচ্ছে একটা ফলের বাগান করা, ফুলের বাগান করা, অর্গানিক ফার্ম করা, অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্ম করা, তারপর হচ্ছে ভ্যালু এডিশন করা, সেগুলো নিয়ে আমি আসলে কাজ করি। এই ধরনের অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট করার জন্য যেই সাপোর্টগুলো লাগে সেগুলোর উপরে আমি কখনো কখনো ট্রেনিং করাই এনজিওগুলোকে, আবার কখনো কখনো টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে থাকি। আরবান এগ্রিকালচার যেমন হচ্ছে রুফটপ গার্ডেনিং, ঢাকা সিটি বিউটিফিকেশন, এগুলো নিয়েও আমি কিছু কিছু কাজ করি। আরেকটা বড় অংশ আছে যেগুলো হচ্ছে ড্রাই ফ্লাওয়ার। বিশেষ করে আমি আসলে পিএইচডি করেছি হচ্ছে ফুলের উপরে, যার জন্য ড্রাই ফ্লাওয়ার আপনি খেয়াল করে দেখেন করোনার সময় কতগুলো ফুল নষ্ট হয়ে গিয়েছে। আমরা ফুলের কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিটা ভেঙে পড়েছিল। তো আমি তখন থেকে চিন্তা করছিলাম যে এটাকে ভ্যালু এডিশন যদি করা যায়, ড্রাই ফ্লাওয়ার করা যায়, পারফিউম করা যায়, এমনকি মাস্ক তৈরি করা যায়, গোলাপ জল তৈরি করা যায়, তারপর হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে জ্যাম জেলি আচার তৈরি করা যায়। এই সবগুলো জিনিস দিয়ে আমি কিন্তু কাজ করি মাঝে মাঝে। এটা বড় কাজ হচ্ছে অর্গানিক ডাই তৈরি করা, কখনো ড্রাই ফ্লাওয়ার দিয়ে রেজিন বেসড ব্রেসলেট, লকেট এগুলো তৈরি করা। এই কাজগুলো আমি করে থাকি। আমি ট্রেনিং করাই মূলত। কখনো কখনো হচ্ছে হার্বাল সোপ তৈরি করি, সাবান তৈরি করি। যেমন এখানে দেখেছেন এটা গোলাপের পাপড়ি দিয়ে সাবান তৈরি করা, সেগুলো করি। আর কিছু কাজ করি যেগুলো হচ্ছে, ধরা যাক আমি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি দিলাম, সেখানে আমি করলা, কচুরলতি এগুলো কেটে কেটে একদম রান্না করা উপযুক্ত করে রেডি টু কুক, কখনো কখনো রেডি টু ইট, এগুলো করার জন্য যে ইনফরমেশনগুলো টেকনোলজি আছে সেগুলো আমি ট্রেনিং করিয়ে থাকি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। অ্যাগ্রো ইকোলজি নিয়ে আমি আসলে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি আসলে অ্যাগ্রো ইকোলজির টোটাল প্যাকেজটার একটা মডেল দাঁড় করিয়েছি, এবং এটা আমি ভিএসওর সাথে কাজ করি, অ্যাকশন এডের সাথে কাজ করি, আইএসবির সাথে কাজ করি, গভর্নমেন্টের সাথে কাজ করছি বিভিন্ন জায়গায়। আপনারা কি মনে আছে কখনো কখনো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ সম্বন্ধে জানেন? কখনো কখনো হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ছিল, কখনো কখনো আমরা বলছি অর্গানিক ফার্মিং, কখনো কখনো সেফ। এই সবগুলো মিলে হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং। মানে হচ্ছে, আমি যদি বড় দাগে বলি, অ্যাগ্রো ইকোলজি হচ্ছে এমন একটা জায়গা যেখানে পরিবেশকে ক্ষতি করবে না, বাট ফলন কিন্তু বেশি দিবে। ফলন কমে গেল তা কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। ফলন বেশি হতে হবে। আপনি ড্রাগন ফ্রুট উৎপাদন করছেন, টমেটো উৎপাদন করছেন, বিটরুট উৎপাদন করছেন, ফলন কমা যাবে না, কিন্তু উৎপাদন করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না। এগ্রিকালচার পরিবেশকে ক্ষতি করে। একটা বলি, যেমন আমরা প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড ব্যবহার করছি, পরিবেশকে ক্ষতি করছে। কেমন করে ক্ষতি করছে? বেনিফিশিয়াল পোকাগুলোকে মেরে ফেলছে, ওয়াশ আউট হয়ে মাটিতে যাচ্ছে, মাটিতে মাইক্রোবসগুলোকে মেরে ফেলছে, ওয়াশ আউট হয়ে ড্রেনে যাচ্ছে, ড্রেন থেকে পুকুরে যাচ্ছে, নালাতে যাচ্ছে। দেশীয় যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু মরে যাচ্ছে, ব্যাঙও মরে যাচ্ছে। যার ফলশ্রুতিতে দেখেন এপ্রিল মাসে এত গরম। এই সবগুলো পরিবেশের সাথে লিঙ্ক। এইটা যেন কোনোভাবেই পরিবেশকে ক্ষতি না করে এগ্রিকালচার, সেটার নাম হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্ম। সো আমি অ্যাগ্রো ইকোলজি নিয়ে আছে কথা বলবো। অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্ম
গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ বোঝাই যাচ্ছে ছবিতে, এরকম হয়ে যাচ্ছে। আমরা কি চাচ্ছি এটা? আমরা সবুজ চাচ্ছি। এটাই হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। ক্লাইমেট চেঞ্জ হবেই। খেয়াল করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, এখানে অনেকজনই আছে সিনিয়র পার্সন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সেহেরি খেতে যখন উঠতাম শীতে কাঁপতে থাকতাম, এবং কখনো কখনো লেপ নিয়ে এসে টেবিলে খেতে বসতাম এবং আমার মায়ের বকুনি খেতাম। সেই দিনগুলো খুব মনে পড়ে। সেই রকম শীত কিন্তু এখন পড়ে না। এবছর খেয়াল করে দেখেন, জানুয়ারি মাসে কয়েকদিন শীত ছিল, বাকি শীত কিন্তু নাই। শীত নাই মানে হচ্ছে, আগে যেমন 6টা ঋতু ছিল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এখন জিজ্ঞাসা করেন কেউ ক্যারেক্টার কিন্তু বলতে পারবে না। আমরা যেমন এখন বলতে পারি, এই ইয়াং বাচ্চাদেরকে, আমার স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করি, তারা বলবে খুবই গরমকাল আর ঝুমঝুম করে বৃষ্টি পড়ে বৃষ্টিকাল। শীতকালও তারা বলতে পারে না, বসন্তকালও বলতে পারে না, কিছু সব তো একরকম মনে হয়। কারণটা হচ্ছে পরিবেশ সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। এইটাকে, পরিবেশকে যেন চেঞ্জ না হয়ে যায়, এইটাকে রুখে দিয়ে কিভাবে এগ্রিকালচার করা যায়, অথবা এগ্রিকালচার নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে আমরা প্রোডাক্টিভিটি করতে পারি, সেটা নিয়ে আজকে ক্লাস। বাংলাদেশে এগ্রিকালচার হচ্ছে খুব বেশি লেবার বেসড, তাই না? আমরা কখনো হাল চাষ করি, কখনো উইডিং করি। খেয়াল করে দেখেন, চায়নাতে কিন্তু এটা লাগে না। কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলাম। চায়নাতে গিয়ে একটা সুইচ টিপ দিল, একটা স্ক্রিন, বড় স্ক্রিন, মাঠের ভিতর বৃষ্টি হচ্ছে, এইরকম পরিবেশে স্ক্রিনে দেখলাম একটা রোবট চলে আসলো, সে উইডিং করছে। ওই দূরে দূরে একটা 6 নাম্বার ঘরটার ভিতরে ঢুকে সে উইডিং করা শুরু করেছে। আর আমার দেশে দেখেন, উইডিং করার জন্য কত পরিমাণে লেবার শ্রম নষ্ট করি। কত আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের অভাবে, অথবা প্যাকেজিং এর অভাবে কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সেই সব কিছুই হচ্ছে লেবার বেসড। আর হচ্ছে পরিবেশ তো অবশ্যই ভার্নারেবল। লেবার বেসড কেন হয়েছে? ছোট ছোট জমি, আমরা ইন্ডাস্ট্রি, বড় বড় ট্রাক্টর এটা বসাতে পারি না। আবার লেবার কস্টটা কম। লেবার কস্ট কম দেখে বড় ট্রাক্টর না কিনা লেবার, আমার মতো লোককে 500 টাকা দিলে পাওয়া যায়, যে 500 টাকা দিয়ে সারাদিন তুমি কাজ করতে থাকো। এই কারণগুলোর জন্য কিন্তু আমরা লেবার বেসড হয়ে যাচ্ছি, যেহেতু সস্তা লেবার। জাপানে গিয়ে দেখবেন সব মেশিন দিয়ে কাজ হচ্ছে, সব প্ল্যান্টিং থেকে শুরু করে ফার্টিলাইজার থেকে সবকিছু মেশিনে হচ্ছে, লেবার নাই। আমি একটু গল্প করি। আমি যখন জাপানে প্রথম গেলাম, আমার প্রফেসর বললো, তোমাকে কিন্তু ফার্মারদের সাথে কাজ করে শিখতে হবে। আমি সর্বনাশ বললাম, তুমি কি ড্রাইভিং পারো? আমি বলছি হ্যাঁ পারি। তোমার কি গাড়ি আছে? আমি বলছি হ্যাঁ আছে। তোমাকে সাকুরাজিমা একটা হচ্ছে একটি ভলকানো, ওখানে গিয়ে প্রতিদিন ওখানে গিয়ে কৃষকের সাথে কাজ করতে হবে। কি করতে হবে? মূলা হারভেস্ট করতে হবে। মূলার ওজন কতটুকু জানেন? 27 কেজি। 27 কেজি মূলা হয়, দেখেছেন কখনো? এত বড় গোল। সেগুলো হারভেস্ট করার জন্য তার লোকবল লাগে। কারণ আমি ভাড়া খেটেছি ওখানে, আমি আসলে কাল্টিভেশন শিখেছি, কারণ তাতে ক্ষেত্রে লোকবল নাই। একজন বয়স্ক ভদ্র মহিলা পুরো জমি চাষ করে, সেখান থেকে হারভেস্ট করে তুলে নিয়ে আসে, আমি তাকে হেল্প করেছিলাম। তো লেবার ওখানে যেহেতু খুব এক্সপেন্সিভ, সেহেতু আমার পড়ার খরচ কিন্তু ওদের থেকে নিয়ে আসতে পারতাম শুধুমাত্র কাজ করে। আমি কিন্তু হোটেলেও কাজ করেছি, আমি রং করতে পারি খুব ভালো। আমাকে কোনো মেশিনারিজ দিলে আমি ঠিক করতে পারি, কারণ হচ্ছে আমি 8 বছর জাপানে ছিলাম, 8 বছর শুধু পার্ট টাইম কাজ করেছি। এর জন্য জি, আমি কি ধরনের মেশিন, এগ্রিকালচারের যত মেশিনারিজ আছে সেগুলো আমি ঠিক করতে পারি, কারণ হচ্ছে আমি এগ্রিকালচার ফার্মে কাজ করতাম। যেমন হচ্ছে টয়োটার ড্যাশবোর্ড, গাড়ির ড্যাশবোর্ড বানাতাম আমি। সো ওই গাড়ি মেকানিক্স আমি ছিলাম, কিছুদিন কাজ করেছি, প্রায় 1 বছরের মতো। আবার সবচেয়ে ভালো পারি হচ্ছে পেঁয়াজ কাটা আমি খুব ভালো পারি। পেঁয়াজ কাটতে পারি, সালাদ, মানে না জাপানিজ ইয়াতে পেঁয়াজের আসে না। আর টেকনিক আছে, আমি শিখিয়ে দিব, পানি আসবে না। টেকনিক আছে, পেছনটা কেটে পানির ভিতরে একটু রেখে দিলে আর চোখে জ্বলে না। আর জাপানিজ পেঁয়াজ হচ্ছে পাঞ্জেন্সিটি কম। আমি হোটেলে কাজ করেছি 3 বছর, সো আমি অনেক রান্না বান্নাও পারি। তো যাই হোক, লেবার বেসড। আরেকটা হচ্ছে
মেশিনারিজ আমাদের ইউজ করার মতো স্কোপও নাই, আর হচ্ছে আমাদের টেন্ডেন্সিও নাই। আমার ল্যান্ডগুলো ছোটোর জন্য মেশিনারিজ আমরা ইউজ করছি না। এই সমস্যাগুলো আমাদের আছে। তাহলে পরিবেশকে কিভাবে নষ্ট করছি বা এগ্রিকালচারকে কিভাবে নষ্ট করছি সেটা একটু দেখি। আমাদের এই সমস্যাগুলোর কারণে আমাদের সয়েল হেলথ নষ্ট করে, মাটির স্বাস্থ্য। সুস্থ মায়ের সুস্থ সন্তান, সুস্থ মাটিতে ভালো গাছ, স্বাভাবিক, কিন্তু এই কথাগুলো সত্য। সো মাটিটা যদি ভালো না হয়, এজন্য কিন্তু আমরা প্রথম যখন 90 মিনিট স্কুলিং করাতাম, আমরা শুধুমাত্র ক্লাস করাতাম হচ্ছে মাটি কিভাবে তৈরি করতে হবে। মাটি যদি আপনার গাছ ভালো হয়, তাহলে দেখবেন আপনার আর কোনো গাছ নিয়ে চিন্তাই করতে হবে না। সুস্থ মা থাকলে সুস্থ গাছ তো হবেই। তাহলে সয়েল হেলথ নষ্ট হচ্ছে। আমরা নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, সার ব্যবস্থাপনা করতে পারছি না, এটাও আমাদের সমস্যা। আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে পোকা, রোগ বালাই, সেটাও কন্ট্রোল করতে পারছি না, সেটাও সমস্যা। আর ক্লাইমেটিক স্ট্রেস কোনগুলো? এই তো ঝড় আসে, বৃষ্টি আসে, কখনো কখনো টাইফুন আসে, কখনো ফ্লাড আসে, এই সবগুলো হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেসগুলো কিন্তু সমস্যা করছে। আর এটা সলিউশন হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং। এই টার্মিনোলজি সারা পৃথিবীতে কিন্তু এখন আপনি যদি শুধুমাত্র বলেন যে আমি অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং করতেছি, ট্রাস্ট করে আপনার থেকে সব প্রোডাক্ট সবাই কিনবে। অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং, তাহলে এই অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিংটা কি করে? হচ্ছে সয়েল হেলথটাকে ভালো রাখে। কিভাবে রাখে আমি একটু পরে শিখব। প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা শিখি আমরা, সেটা করতে পারি। পোকা কিভাবে কন্ট্রোল করবো, দেখেন খুব ডিফিকাল্ট কাজ কিন্তু পোকা কন্ট্রোল করা। পোকা কিভাবে কন্ট্রোল করবো সেটা আমরা শিখি। আর হচ্ছে রেজিলেন্স কিভাবে করবো আমি ক্লাইমেট, ধরা যাক ঝড় আসছে, বন্যা আসছে, দেখেন বন্যার জন্য আমরা কি করেছি, যেন ধান গাছ বন্যার পানির সাথে সাথে বাড়ে, এইরকম কিন্তু গবেষণা করে আমরা বের করে ফেলেছি। তাহলে এগ্রিকালচার রিসার্চটাও কিন্তু এটার ভিতরে আছে। আমি এখানে দেখাচ্ছি যে মাটির চাষের গভীরতা কতটুকু হলে ভালো হয়। আমার একটা স্টুডেন্ট নিয়ে কাজ করছি এখানে। এটা হচ্ছে কিভাবে প্রোটেক্টিভ কাল্টিভেশন করা যায়, ঝড় বৃষ্টি আসলে অথবা আমার প্রচন্ড রৌদ্রের ভিতরে কিভাবে চারা উৎপাদন করবো, সেগুলো কিভাবে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করবো। আমি নিজে নিউট্রিয়েন্ট তৈরি করবো, ইউরিয়া টিএসপি দিব না, দেখবেন মাটির স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে। সেগুলো করব। কখনো কখনো পোকা দমন করার জন্য টেকনিক আমরা বের করবো, সেটা করেছি। কখনো কখনো গ্রিন হাউস, ল্যাব হাউস, পলিটানেল, এইসবের জন্য আমরা কিন্তু অ্যাগ্রো ইকোলজি পারমিট করাই। অ্যাগ্রো ইকোলজি হচ্ছে গল্পটা এইরকম, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে অক্সিজেনের পরিমাণও কমতেছে, রেশিও যেহেতু। কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে আরো কিছু আছে। কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে হচ্ছে টেম্পারেচার বাড়া। সহজ কথা, কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে, খেয়াল করে দেখেন কিচেন রুমের চুলাটা যদি চালানো থাকে, ড্রয়িং রুমে বসে আপনি টেম্পারেচার বাড়ছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, ঘরের টেম্পারেচার। ড্রয়িং রুমে এসি চালানো থাকলেও তারপরে দেখা যায় যে ঠান্ডা হচ্ছে না, সেই সমস্যাগুলো আছে। তাহলে কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে। কার্বন ডাইঅক্সাইড কমানোর কি টেকনিক আছে আপনাদের কাছে? গাছ লাগানো। গুড। সরকার, পরিবেশ অধিদপ্তর কিন্তু খুব চেষ্টা করছে, বর্তমান সরকার চেষ্টা করছে প্রচুর পরিমাণ গাছ লাগানোর জন্য। আমরাও সরকারের পাশাপাশি আমরা যারা ছাদ বাগানি আছি, আমরা কিন্তু একটা কথা বারবারই বলছি, 1 ইঞ্চি জমিও আমরা খালি রাখি না, 1 ইঞ্চি ছাদও খালি রাখি না, কোনো না কোনো গাছ রাখি, অথবা ঘরের ভিতরে গাছ রাখি, বেলকনিতে গাছ রাখছি আমরা। সো আমাদের কন্ট্রিবিউশন সরকারের পাশাপাশি কিন্তু আমরাও কিন্তু কন্ট্রিবিউট করছি আমাদের এই নেশনকে অথবা এই পৃথিবীকে, এই গ্লোবালকে। অ্যাগ্রো ইকোলজির মূল কাজটাই হচ্ছে পরিবেশ এবং কৃষি। ডক্টর ইউনূস প্রায় সময় বলে জিরো হাঙ্গার, এটা হচ্ছে এসডিজি 2, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2, জিরো হাঙ্গার। আমরা এই কাজগুলি করছি, শাকসবজি মরিচ উৎপাদন করছি, কন্ট্রিবিউট করছি এখানে। আমরা বিটরুট উৎপাদন করছি, আমরা মূলা উৎপাদন করছি, আমরা স্ট্রবেরি উৎপাদন করছি, আমরা পেয়ারা উৎপাদন করছি, আমরা ছাদে আম উৎপাদন করছি। তাহলে জিরো হাঙ্গারের কাজটাও আমরা করছি। ক্লাইমেট অ্যাকশন, যেটা এসডিজি 13, সেটাও কিন্তু আমরা কাজ করছি। কিভাবে কাজ করছি? আমরা কার্বন কমানোর জন্য গাছ লাগাচ্ছি। সো আমাদের কাজগুলো কিন্তু অনেক স্ট্রং। সো আমরা ছাদ বাগানে প্রাউড করে বলতে পারি
আমরা দুটো জিনিস এসডিজি 2 and এসডিজি 13 আমরা কিন্তু ফাইট করে যাচ্ছি আমরা ছাদ বাগানিরা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কি কি ক্লাইমেটের হ্যাজার্ডাস কি কি জিনিস আছে। একটা হচ্ছে ড্রাউট আছে, স্যালাইনিটি আছে, পেস্ট পোকামাকড়ের আক্রমণ আছে, টেম্পারেচার বেড়েছে, হিট আইল্যান্ড হচ্ছে, সেগুলো সবগুলো আছে, ফ্লাডও আছে। অ্যাগ্রো ইকোলজি গ্যারেন্টি দেয় স্বাস্থ্যের এবং হচ্ছে সাস্টেনেবিলিটি, অস্তিত্ব, আপনি টিকে থাকবেন কিনা সেটা হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। আমরা ছাদ বাগানে সবসময় অ্যাগ্রো ইকোলজির প্র্যাকটিসগুলো আমরা সাধারণত অটো করে যাচ্ছি, কিন্তু অ্যাগ্রো ইকোলজি। এখানে একটা সোয়াট কথাটা লিখেছি, SWOT, এস দিয়ে স্ট্রেংথ, মানে আপনি ছাদ বাগানি অথবা আপনি একজন ফার্মার, আপনি একটা চেষ্টা করছেন একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য, তাহলে আপনার স্ট্রেংথ কি আছে এটা বের করতে হবে, আপনার উইকনেস কি আছে, আপনার অপরচুনিটিস কি আছে, থ্রেটস কি আছে। বিং এ টিচার, আমি একজন শিক্ষক, আমি প্রতিদিন সন্ধ্যায় চোখটা বন্ধ করে আমি সোয়াট অ্যানালাইসিস করি। আমি আজকে আমার ক্লাসে স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াতে পেরেছি তো, ওরা বুঝেছে তো, আমার স্ট্রেংথ। ক্লাসে যাওয়ার পরে আমার সাউন্ড পিছনে ঢুকেনি, আমার একটা উইকনেস, আমার সেখানে এমফেসিস দিতে হবে। আমার অপরচুনিটিস ছিল, রুমটাকে যদি এসি করতে পারতাম অথবা যদি আমি কোনোভাবে আর একটু সাউন্ড সিস্টেম ডেভেলপ করতে পারতাম তাহলে ক্লিয়ার হতো। তাহলে অপরচুনিটিস। আর থ্রেটস হচ্ছে কখনো কখনো পলিটিক্যাল কারণে কখনো কখনো ক্লাস হয় না, তাহলে এগুলো থ্রেটস বোঝানোর জন্য আমি বললাম। তাহলে আমি বিকে, আপনার জমি আছে, ধরা যাক আপনার ওই জায়গাতে একটা জমি আছে, আপনি চিন্তা করছেন যে আপনি কি করবেন, তাহলে অবশ্যই সোয়াট অ্যানালাইসিস করবেন মনে মনে বা খাতায় এঁকে এঁকে। আপনার আছে পুকুর, আর আপনি গেছেন কলা গাছ G9 কলা লাগানোর জন্য, তাহলে কি হবে? তাহলে পুকুরে মাছ চাষের চিন্তা করতে হবে। তাহলে সোয়াট অ্যানালাইসিস আপনার স্ট্রেংথটা কি কি আছে। আপনি হয়তোবা মৌ চাষ করে ভালো হতে পারেন, কখনো কখনো মাছ চাষ করে ভালো হতে পারে। আপনার স্ট্রেংথটা কোথায় আছে খেয়াল করে দেখেন। আপনার বাড়িতে একটা পুকুর আছে, ওখানে একটা বাড়ি আছে, কিন্তু আপনার ওপেন ল্যান্ড নাই, তাহলে আপনি কি করবেন? মাছ চাষ করবেন। আপনি আমার ওই কলা গাছ G9 কলা লাগানোর জন্য অথবা শাহী পেঁপে লাগানোর জন্য বলছি, এটা মিথ্যা। আপনার জন্য এটা উইকনেস, এটা আপনার স্ট্রেংথ হচ্ছে পুকুর আছে। তাহলে ওইভাবে আপনি চিন্তা করতে হবে। আপনি ভাড়াটিয়া বাড়িতে থাকেন, ছাদে পেরিনিয়াল ক্রপস লাগানোর দরকার নেই, ছোট ছোট ক্রপস করে সিজনাল ক্রপসগুলো আপনি করেন। আপনার ছাদে প্রচন্ড বাতাস লাগে, তাহলে আপনার খেয়াল করতে হবে এখানে কলা গাছ লাগানোর দরকার নেই, ছোট গাছ লাগাবো আমরা। এগুলো স্ট্রেংথ উইকনেস সবগুলো ভাববেন, আর নিজের জীবন নিয়েও ভাববেন। যেমন হচ্ছে জন্মগ্রহণ করে এই পৃথিবীকে, এই জনসমুদ্রকে আপনি কি দিয়েছেন আর কি পেয়েছেন সেটা বলবো। ফ্রি অক্সিজেন পেয়েছেন, সুন্দর জীবন পেয়েছেন, বাংলাদেশে এডুকেশন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সস্তা এডুকেশন, আপনি সবকিছু বাংলাদেশে সুন্দর পাচ্ছেন, তারপরেও আপনি কন্ট্রিবিউট করতেছেন না এই দেশের মানুষের জন্য। এটাই হচ্ছে আমার ব্যর্থতা। এগুলো সবগুলো শুয়ে শুয়ে চিন্তা করবেন, আমি কি করতে পেরেছি। কিছুই করতে পারিনি, তাহলে আমি যে পাশে যে একটা এতিমখানা আছে, একটা বাচ্চাকে একদিন হাসি ফুটাই, তাইলে এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। এটাও কিন্তু সম্ভব। আপনি মরে যাবেন, এই বিশাল জনগোষ্ঠীর জন্য কিছুই করে গেলেন না আপনি, লাভটা কি হলো বলেন? দাঁড়াতে হবে, একদিন দাঁড়াতে হবে। সেই দিন বুঝতে পারবেন যে একজনকে যে খাইয়েছিলেন সেটা আল্লাহর নেয়ামত দিয়ে আপনি খাওয়াইতে পেরেছিলেন, সেটাও সৌভাগ্য অনেক। যে স্ট্রেংথ এগ্রিকালচারের ক্ষেত্রেই থাকি, এগ্রিকালচার নিয়ে ভাবি। অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং, অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং হচ্ছে এখন ওয়ার্ল্ডের বার্নিং ইস্যু। বার্নিং ইস্যু কেন বললাম? ওয়ার্ল্ডের কিছু কিছু টার্মিনোলজি আছে, মজার মজার টার্মিনোলজি। আমি সবচেয়ে বেশি হাসাহাসি করি এই টার্মিনোলজি নিয়ে, বলবো একটু। প্রথমত হচ্ছে আমরা প্রায় সময় একটা কথা বলি এনজিওর সুরে সুরে অথবা আমেরিকার শিখিয়ে বলি, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ওমেন এম্পাওয়ারমেন্ট, এইসব টার্মিনোলজি প্রজেক্টে থাকে। এইরকম এখন ওয়ার্ল্ডের টার্মিনোলজি, বেস্ট টার্মিনোলজি হচ্ছে
অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং। আপনি যদি এই অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং করেন তাহলে আপনি দেখবেন ভেরি সুন আপনার সব কিছু দেখবেন প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, পরিবেশ নিয়ে আপনি ভাবতে পারবেন, আপনার এই ফসলগুলো যে খাবে সে সুস্থ থাকবে, হেলদি হয়ে যাবে, পরিবেশ ভালো থাকবে। সেটাই হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল। আমি শুধুমাত্র ছোট ছোট গল্প বলে শেষ করছি, যেটা হচ্ছে ফ্লাড এরিয়াতে যেখানে ফ্লাড হয়ে যায় সেই সব জায়গায় কীভাবে ফসল উৎপাদন করবো সেটা আপনার ক্যালকুলেশন করতে হবে না? ফ্লাড তো হবেই। ফ্লাড যদি হয় তাহলে আমি ফসল উৎপাদন করবো না? না করবো। তাহলে সেখানে বস্তায় চাষ করা যায় কিনা? এখন সুন্দর বের হয়েছে, ঝুলন্ত বাগান শুরু করে দিয়েছে, দেখেছেন ফেসবুকে কত কত সুন্দর সুন্দর আইডিয়া চলে আসছে। তাহলে যেসব জায়গায় স্যালাইন লবণাক্ত, অনেক লবণাক্ত, সেখানে আগে টমেটো গাছ করা যেত, পরিবেশের কারণে এখন টমেটো গাছ করা যায় না, তাহলে ঠিক আছে হাইড্রোপনিক্স করে ফেলি এখানে। তাহলে এইভাবে এক একটা জায়গায় ধরা যাক একটা এলাকায় কোনো ফসল উৎপাদন করা যায় না, যেমন মঙ্গা রিজিয়ন একটা বলতাম না আমরা, এখন কিন্তু গিয়ে দেখেন তাদের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে, তারা এখন রিচ হয়ে গিয়েছে। এইরকম কিছু গোষ্ঠীতে যদি স্পিরুলিনা চাষ করে দিতে পারি তাহলে দেখা যাবে তাদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কিন্তু ঘুরে দাঁড়াবে, মাটি লাগবে না, পানির ভিতরে সোনা ফলতেছে, সেভাবে আমরা করতে পারি। যেমন হচ্ছে একটা এলাকায় স্যালাইনিটি প্রচুর লবণাক্ত, চিটং রিজনে, খুলনা রিজনে, এইসব জায়গায় মাটি লবণাক্ত, তারা করেছে কি দেখেন, এই পাশে ক্যানেল মতো কেটেছে এবং ক্যানেলগুলো একটু গভীর করেছে একটা জায়গায়। কেন বলতে পারবেন? এই ক্যানেলের উপরে এই উঁচু উঁচু জায়গাগুলোতে পেঁপে গাছ লাগিয়ে দিয়েছে, আর এই জায়গায় যখন বৃষ্টিপাত হচ্ছে তখন কিন্তু লবণাক্ত কম, সেই সময়ে সে কিন্তু মাছ ছেড়ে দিয়েছে, মাছগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে ফসল হচ্ছে, এখানে মাছ। যখন পানিটা কমা শুরু হয়েছে তখন মাছগুলো সবগুলো এই গভীরে চলে আসবে এখানে, এর মাঝে কিন্তু মাছ একটু বড় হয়ে গেছে, আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। দেখেন সারা পৃথিবীতে কিভাবে করে, সারা পৃথিবীতে এই টেকনোলজি কিন্তু আছে, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে চিটং যেতে রামুর যাইতে আরো আগে, এখানে আমি নিজে এই ছবিটা তুলেছি আমি নিজে। খেয়াল করে দেখেন এখানে মাছ চাষ, এখানে সবজি চাষ, এখানে লবণাক্ততার জন্য কিছু করা যেত, এখন কিন্তু সবজি উৎপাদন করতে পারছে। এই মাছটা যখন পানি কমে যায় তখন লবণাক্ত হবে, উঁচু জায়গায় লবণাক্ত হবে না, নিচু জায়গায় লবণাক্ত হবে, মাছগুলো সবগুলো নিচু জায়গায় চলে গেলে সেখানে আমরা মাছ তুলে বিক্রি করে ফেলতে পারবো, সেটা হতে পারে। স্লামগুলো, ঢাকা শহরে অনেক স্লাম আছে, বিভিন্ন জায়গায় স্লামগুলো আছে, খুব ঘনবসতি, আমি আসলে স্লামটা বলা ঠিক হয়নি, ঘনবসতি যেখানে, সেই জায়গাতে কিন্তু বস্তায় বস্তায় করে কিন্তু আমরা চাষ করতে পারি, এমনকি তার ঘরের চালটাকেও আমরা ব্যবহার করতে পারি। সেটাই হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। ওয়াটার দ্য চ্যালেঞ্জ। ওয়াটার এই বছর যেহেতু ডিজেল সমস্যা আছে, পাশাপাশি ইলেকট্রিসিটির সমস্যা আছে, অনেক জায়গায় ইলেকট্রিসিটি থাকে না, সেই সব জায়গায় কিন্তু ইরিগেশন হতে পারছে না। এখন হচ্ছে সবচেয়ে ড্রাউট সিজন, এই সিজনে ইরিগেশন না দিতে পারলে বোরো ধানে ইল কমে যাবে এবং উইন্টার সিজনের ক্রপসের পরে যে গাছগুলো লাগানো হচ্ছে তার ফলন হবে না। সো এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা যদি ড্রিপ ইরিগেশন অথবা আমরা যদি সোলার দিয়ে কিছু করতে পারতাম তাহলে কিন্তু এই সলিউশনগুলো আমরা করতে পারতাম। এটা আমার স্টুডেন্টরা কাজ করছে, এটা ড্রিপ ইরিগেশন দিয়ে। দেখা যায় ছাদে যেতে অসুবিধা হয় বিভিন্ন সময়ে, আমরা মোবাইল ফোন দিয়ে ইরিগেশন কন্ট্রোল করতে পারি, বাট শীতের সময়, ড্রাউটের সময় সম্ভব, কিন্তু যখন বর্ষাকাল হয় তখন ড্রেনেজ একটা প্রবলেম হয়, আপনাকে ছাদে গিয়ে ড্রেনেজগুলো ঠিক করতে হবে এবং এটাকে রেখে দেওয়াও একটু সমস্যা আছে। এর জন্য আমি সবাইকে বলছি না যে আপনি যদি ব্যস্ত হন অফিসে বসে ইরিগেশন দিবেন, ঠিক আছে, কিন্তু আপনার বর্ষাকালে কিভাবে এটাকে সিস্টেমটাকে কিভাবে রান করাবেন সেটাও কিন্তু খেয়াল করতে হবে। এখানে একটা দেখিয়েছি যে পানি ধরে রাখার জন্য মাল্চ ব্যবহার করে, কখনো কখনো আমরা কচুরি পানা ব্যবহার গাছের গোড়ায় দিয়ে দিই, খড় দিয়ে দিই, আবার এখন বের হয়েছে প্লাস্টিক মাল্চ। সমস্যাও আছে, সুবিধাও আছে। এই প্লাস্টিকগুলো আমি অনেক বছর একই স্পেসিংয়ে যে গাছগুলো লাগানো যায় সেখানে লাগালে তাহলে একই ফসল কিন্তু বিভিন্ন ফসলগুলো করতে পারি এখানে। বাট খেয়াল রাখতে হবে এই
স্পেসিং কিন্তু এতটুকু দূরত্বেই করতে হবে সব ক্রস। এরপরে সিজনে যে ক্রসটা করব তার দূরত্ব একই সমান রাখতে হবে। সেগুলো ভেবে এই মালচিং করে আমরা উইড থেকে কন্ট্রোল করতে পারি এবং ওয়াটার লস থেকেও কন্ট্রোল করতে পারি। বেনিফিট আছে, এই পলিথিন যখন আবার 5 বছর পরে ছিঁড়ে যাবে তখন কিন্তু এটা রিসাইকেল করতে হবে, পলিথিন ফেলে দেওয়া যাবে না। সেগুলো হাইড্রোপনিক্সের কথা বলেছি, ভার্টিক্যাল গার্ডেনিংয়ের কথা বলেছি। স্কুল কলেজ মাদ্রাসা যেসব জায়গায় কিছু মানুষ কখনো কখনো ফ্রি থাকে, যেমন মসজিদে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদটা পরিষ্কার রাখেন, বাকি সময়টা যদি তাকে কাজে আমরা লাগাইতে পারি, সে যদি মোবাইল ফোন ঠিক করতে পারে একজন ইমাম সাহেব, তাহলে বাকি সময় সে মসজিদে পাশে একটা দোকান দিয়ে কিন্তু ইনকাম করতে পারে। তাহলে সেই ধরনের মাথা থেকেই আসছে যে স্কুলে মাদ্রাসায় এইসব জায়গাগুলোতে আমরা যদি সবজি বাগান করি অথবা নার্সারি করতে পারি, তাহলে কিন্তু ওই ইমাম সাহেবের কিন্তু অনেক ইনকাম হতে পারে। জি, গুড গুড গুড। এই আইডিয়াগুলো কিন্তু সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। গুড গুড, খুবই গুড। তাহলে এটা কিন্তু করা যেতে পারে। তারপর আইল, বিভিন্ন জায়গায় আইল আছে, সেই আইলগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, পুকুরের আইল, জমির আইল, যেখানে যেসব পাতাগুলো পড়ে যায় না সেসবগুলো দিয়ে যদি আমরা সেই সব আইলগুলোকে যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি আমাদের অনেক বেড়ে যেতে পারে। সেটা কিন্তু অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং। ক্লাইমেট রেজিলেন্ট, ঝড় আসবে, বৃষ্টি আসবে। যেমন হচ্ছে শীতকালে বাংলাদেশে টমেটো ভালো উৎপাদন হয়, সত্যি কিনা? শীতকালে ভালো হয়, বর্ষাকালে কেন হয় না? বর্ষাকালে টেম্পারেচারের জন্য হয় না, ঠিক আছে মেনে নিলাম। আসলে ঘটনাটা কি? তাইলে দেখি সব সব জায়গায় যারা সামার টমেটো প্রোডাকশন করে তারা একটা জিনিস কাজ করে, একটা পাতলা পলিথিন দিয়ে রাখে ফুলগুলোর উপরে যেন বৃষ্টি সরাসরি না পড়ে। আবার পলিথিন দিলে টেম্পারেচার বেড়ে যায়, এর জন্য কিন্তু খোলা রাখে। এই খেয়াল রাখবেন, শুধুমাত্র পলিনেশন কনফার্ম হওয়ার জন্য, এই বৃষ্টিতে যেন ওয়াশ আউট না হয়ে যায় পোলেনটা, সেটার জন্য তারা চেষ্টা করে। এরকমভাবে যশোর রিজনে কেউ আছেন? যশোরে আমরা গদখালিতে প্রায় 20টার মতো আমরা এইরকম শেড করে দিয়েছি, যেগুলোর ভিতরে হাই ভ্যালু ক্রপস উৎপাদন করে, যেমন হচ্ছে জারবেরা, কেউ কেউ রোজ উৎপাদন করছে, যেটাতে রোজ টি বানানো হয়, চা বানানো হয়, সেগুলো তারা করছেন। অর্গানিক কেউ কেউ প্রোডাকশন করছেন, নানাবিধ জিনিস। এটা ফরিদপুরে ফুলের জন্য, সব ম্যাক্সিমাম ফুল দিয়ে তো ভ্যালু এডিশন করছে তারা, চা বানাচ্ছে, হার্বাল প্রোডাক্ট বানাচ্ছে, তারপর এগুলো অনেকগুলো কাজ তারা করছে। এটা হচ্ছে এরকম পলি একটা টানেল। এটা গ্রিন হাউস না, কিন্তু গ্রিন হাউস হচ্ছে লাইট, টেম্পারেচার, ময়েশ্চার যখন কন্ট্রোল করা যায়। দেখবেন গ্রিন হাউসের ছাদ হচ্ছে কাচের বা সিনথেটিক গ্লাসের মতো, যেন সানলাইট ঢুকতে পারে। আর বাট এটার ভিতরে কিন্তু পলিথিনটা খোলা, দেখবেন এটাকে পলি নেট হাউস আমরা বলে থাকি। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, যেমন আমি সবসময় এই কথাটা বলি, কাল রাত থেকেই আমি চিন্তা করছি আমার তো ভালো কাপড় চোপড় নাই, তাহলে কালকে যে এত গুণী মানুষের সামনে দাঁড়াবো কোনটা পরে যাব? তো আমার চেয়ারের কাছে এই টি শার্টটা পরা ছিল, মানে পড়েছিল টেবিল চেয়ারের ভিতরে, এটার উপরে আমি বসে থাকি। ওটাকে রাতের বেলা হাত দিয়ে দিয়ে ভিজা পানি দিয়ে একটু সোজা করেছি, এর জন্য সামনেরটা সোজা হয়েছে, পিছনেরটা সোজা হয়নি। মানে হচ্ছে আপনার সামনে আসার জন্য আমার একটা গুড ড্রেস আপ লাগতো। কিসের উপর ডিপেন্ড করবে? আমার সামর্থ্যের উপরে। এখন যদি আন্দালি পারতো এখানে আসতেন, তাহলে এসি গাড়ি থেকে নেমে ঠাস ঠাস করে দামি একটা পাঞ্জাবি কোটি পরে উনি এসে দাঁড়াতেন। ওটা হচ্ছে ওনার জন্য, ওনার লেভেলে। তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসও ঠিক একই রকম। আপনার যেমন সামর্থ্যের উপর নির্ভর করছে কতটুকু বেস্ট ড্রেস আপনি করতে পারবেন, আর ঠিক একই রকম ভাবে এগ্রিকালচার ক্ষেত্রে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার অর্থনৈতিক, আপনার কৃষি নলেজ, এগুলোর উপরে ডিপেন্ড করবে কত প্রিসিশন আপনি ভালো নিয়ে আসতে পারেন এগ্রিকালচার। তাহলে গুড এগ্রিকালচার হচ্ছে ভালো মানের সিড সংগ্রহ করা,
সার ব্যবস্থাপনা ভালো হতে হবে, সেচ ব্যবস্থাপনা ভালো হতে হবে, পোকামাকড় কন্ট্রোল করা ভালো ব্যবস্থাপনা হতে হবে। এই সবগুলো মিলে যখন ভালো 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 ভালো, মানে আপনি শুধুমাত্র টি শার্টটাই ভালো পরেছেন, প্যান্টটা ভালো পরেন নাই বা জুতা পরেন নাই, তাহলে তো আর ভালো হবে না। সবগুলো যখন ভালো হবে আপনার লেভেলে, মনে রাখবেন গুড এগ্রিকালচার ভেরিয়েবল। আপনার যেমন হচ্ছে আমি যখন কোথাও যাই আমার স্ট্যান্ডার্ডে আমি যাই, এর জন্য কোনো অনুষ্ঠানে দেখবেন আমি যাই না। আমাকে যদি কেউ কোনো অনুষ্ঠানে ডাকে আমি যাই না, কারণ হচ্ছে আমার তো স্যুট নাই, আমাদের টাই নেই, সবাই স্যুট আর টাই পরে যায়, আমি তো স্যুট টাই পরে যাই না, আমি পড়ি না। যেহেতু জাপানে পড়ালেখা করেছে আমার কাছে এটা ড্রেসটা সুন্দর লাগে, বাট আমার কাছে মানায় না, আমার কাছে মানে ছেঁড়া জিনিসই মজা লাগে। তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসও ঠিক একই রকম। আপনি যেই লেভেলে ফার্মিংটা করছেন আপনার স্ট্যান্ডার্ডে আপনি বেস্ট করবেন, সেটা হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। গুড এগ্রিকালচার প্র্যাকটিস মানে হচ্ছে আপনার প্রোডাকশনটাকে সেফ কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন করার জন্য সিডগুলোর ব্যবস্থাপনা ভালো করছেন কিনা, মাটির ব্যবস্থাপনা ভালো করছেন কিনা, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ভালো করছেন কিনা, সেচ ব্যবস্থাপনা ভালো করছেন কিনা, পোকাকুর দমন ভালো করছেন কিনা, পোস্ট হারভেস্ট, বেগুন হারভেস্ট করছেন, বেগুন হারভেস্ট করে আপনি যদি ভালো পানি দিয়ে ওয়াশ করে বাজারে নিয়ে যান, এটাও বেস্ট। তাহলে এই বেসগুলো করতে হবে। এটা ডিপেন্ড করবে ইকোনমিক্যাল, সোশ্যাল আসপেক্ট, আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি। এগুলো কেন এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা করব, মানে হচ্ছে আমার প্রোডাকশনটা সেফ হবে, সেটা হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং। এখন চ্যালেঞ্জ কি গুড এগ্রিকালচার প্র্যাকটিসের? চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জটা হচ্ছে এই দেখেন, সয়েল হেলথ, মাটির গঠন, মাটির ভিতরে নিউট্রিয়েন্ট আছে কিনা, মাটির স্ট্রাকচারটা কেমন, এগুলো সবগুলো, বেলে দোআঁশ মাটি কিনা, এগুলো সবগুলো নির্ভর করে। তাহলে সয়েল হেলথ ঠিক আছে একটা জিনিস, এটা চ্যালেঞ্জ, আপনাকে এটা কিন্তু তৈরি করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট, রোগবালাই ম্যানেজমেন্ট আমরা পারি, আমরা শিখে ফেলেছি। নিম তেল, সাবান পানি, তারপরে একটা ভালোভাবে ওয়াশ করলে সব গাছ ভালো হয়ে যায়, রোগবালাই কন্ট্রোল করতে পারি। বাট এই যে ইনসেক্ট ম্যানেজমেন্টটা, ইট ইজ টু ডিফিকাল্ট। পোকা কন্ট্রোল করা, সমস্ত আমার নন্দিনী চারা যারা পেয়েছেন অনেকেই দেখেছি গাছগুলো কুচকায় গিয়েছে পোকার কারণ। এটা মাকড়, 8 পাওয়ালা মাকড়। মাকড়গুলো কোথায় থাকে? ওই আম গাছে থাকে, নারিকেল গাছে থাকে। বিকাল যখন আসর নামাজটা আজানটা দেয়, আপনারা যান নামাজ পড়তে, পোকাগুলো আসে নন্দিনী ফুল খাইতে, যার যেটা দরকার লাগে। যেমন আমি সিনেমা দিতাম খুব বেশি, রাত 9টা বাজে 8টা বাজলেই আমি কাঁথার নিচে বালিশ ঢুকাইয়া সিটকিনিটা সুতা দিয়ে টাইনা বাইরে নিয়ে যেতাম, সিটকিনিটা বন্ধ করে দিয়ে ভিতরে শুয়ে আছে এমন একটা ভাব করতাম, আমি কিন্তু পালায় যেতাম 9টা থেকে 12টা সিনেমা দেখতে। পোকারাও কিন্তু, এটা দুষ্ট ছেলেরা এই কাজটা করে, ভালো ছাত্ররা কিন্তু এটা করে না। ঠিক দুষ্ট পোকারা কিন্তু এই বিকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা বের হয়ে পোকাগুলো খাওয়ার জন্য, সবজিগুলো খাওয়ার জন্য, নন্দিনী ফুল খাওয়ার জন্য চেষ্টা করে। তাহলে পোকা দমন করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জ কয়টা জিনিস আছে? একটা হচ্ছে মাটির ব্যবস্থাপনা, রোগ কন্ট্রোল করা, আরেকটা হচ্ছে ইনসেক্ট কন্ট্রোল করা। এই কয়েকটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস হয়ে যাবে, এবং এটাই হবে হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং। আমি একটা গ্ল্যান্স একটা স্লাইডে নিয়ে আসছি সয়েল হেলথ, ডিজিজ ম্যানেজমেন্ট, চ্যালেঞ্জগুলো, ইনসেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, মাটির স্বাস্থ্য কিভাবে করব, রোগ কিভাবে করবো, এই 3টা জিনিসই কিন্তু আমাদের ছাদ বাগানের চ্যালেঞ্জ অথবা এগ্রিকালচারের চ্যালেঞ্জ, আসল চ্যালেঞ্জ। এখন সয়েল হেলথ করার জন্য কি কি আমরা করতে পারি, দেখেন সলিউশন কিন্তু এখানে আছে। এই স্লাইডটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু সলিউশন সব হয়ে গেল। আমরা সবসময় চিন্তা করব যে গ্রিন ম্যানিউরিং, বড় মাঠ যদি হয়, মানে ফসলের উচ্ছিষ্টাংশ অথবা লিগুমিনাস ক্রপ মাটির সাথে মিশিয়ে দেওয়ার নাম হচ্ছে গ্রিন ম্যানিউরিং করতে পারি, ক্রপ রোটেশন করতে পারি, অর্গানিক ম্যাটার অ্যাড করতে পারি, কম্পোস্ট অ্যাড করতে পারি, মাস্টার্ড অয়েল কেক ব্যবহার করতে পারি। এইরকম ভাবে বেনিফিশিয়াল মাইক্রোস অ্যাড করতে পারি। বোকাশি জাপানিজ নাম, আমি যেহেতু বোকাশি পড়তে পারি এর জন্য এটা লিখে রাখছি। বোকাশি হচ্ছে জাপানিজরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করে, বাসায় যেই
সবজি কাটার পরে যেগুলো উচ্ছিষ্টাংশ থাকে সেগুলো পচিয়ে সার হিসেবে ব্যবহার করে, সেটার নাম হচ্ছে বোকাশি। তাহলে খেয়াল করে দেখেন, গ্রিন ম্যানোরিং, ক্রপ রোটেশন, একই টবে বারবার টমেটো করবো না, কখনো টমেটো করবো কখনো মূলা করবো, এরকম রুটের যেন ভেরিয়েশন হয় খেয়াল রাখতে হবে। মাঠের ক্ষেত্রেও এবছর যদি আমি ঢেঁড়স করে থাকি, আগামী বছর আমি টমেটো করবো, আগামী সিজনে টমেটো করবো, এইভাবে ঘুরাতে থাকবো। এটাকে ক্রপ রোটেশন। একই ক্রপস করলে পোকারা কিন্তু হোস্ট পেয়ে যায়, তার জন্য চেঞ্জ করতে হয়, ক্রপ রোটেশন। ঠিক আছে, এই ছবিটা মনে থাকবে তো। তারপর হচ্ছে ডিজিজ। ডিজিজ কন্ট্রোল করা খুব সহজ। মনে আছে 90 মিনিট স্কুলে গিয়ে আমরা বর্ধ মিক্সচার পড়িয়েছিলাম? বর্ধ মিক্সচার, হ্যাঁ, তুতের সাথে চুন মিশিয়ে বর্ধ মিক্সচার। এই বর্ধ মিক্সচার ব্যবহার করলে রোগবালাই হবে না। মনে আছে প্রাইমারি স্কুলের কথা? আমরা সবাই প্রাইমারি স্কুলে পড়েছি। আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, তার আগের দিন তুতে মিশ্রিত চুন গাছের গোড়ায় দিয়ে রং করতো, নীলচে নীলচে একটা রং করতো, এটাই হচ্ছে বর্ধ মিক্সচার। সেটা গাছের গোড়ায় অথবা মাটির সাথে মিশিয়ে দিলে, গাছে স্প্রে করলে আপনার রোগবালা কিছু হবে না। একজনই কিন্তু আমাদের স্কুলে ওই গাছগুলো রোগবালা মুক্ত। বর্ধ মিক্সচার আমরা না জেনেই রং করতাম স্পোর্টস ডে এর আগে। আরেকটা জিনিস হচ্ছে ট্রাইকোডার্মা। এটা বায়োফাঞ্জিসাইড বলি, লিভিং ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা মাটিতে থাকলে মাটির সমস্ত রোগবালাকে সে মেরে ফেলে, তাহলে এটা উপকারী, তাহলে ট্রাইকোডার্মা ইউজ করবো। আর এটা হচ্ছে ক্লিপিও। আমরা ম্যাক্সিমাম সময় আমি বলি এটা ক্লিপিওর ভিতরে 3টা মাইক্রোবস আছে, যার জন্য এটা যদি গাছে স্প্রে করেন তাহলে গাছে কোনো রোগ হবে না। তাহলে আমরা 3টা জিনিস, একটা হচ্ছে বর্ধ মিক্সচার, ট্রাইকোডার্মা, ক্লিপিও, এটা যে কোনো জিনিস যদি আমরা স্প্রে করি গাছে তাহলে রোগ বালাই হবে না। বাহ, সহজ জিনিস। এটাই হচ্ছে অ্যাগ্রো ইকোলজি। এবং আপনি এটা স্প্রে করার পরে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আসি পোকা কন্ট্রোল। পোকা কন্ট্রোলটা একটু ডিফিকাল্ট। পোকা কন্ট্রোল করার জন্য অনেকগুলো জিনিস একসাথে ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে ইয়েলো স্টিকি ট্যাপ, কখনো কখনো আমরা লাইট ট্র্যাপ ব্যবহার করি, কখনো কখনো ফেরোমন ট্র্যাপ ব্যবহার করি। মনে পড়ছে ফেরোমন ট্র্যাপ ছবি দেখিয়েছিলাম। লাইট ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্যাপ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ইয়েলো স্টিকি ট্যাপ, লাইট ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ। আর কখনো কখনো নিম তেল সাবান পানি। আমি তো আমাকে অনেকে হাসায় যে আপনার সাথে যেটাই বলি তাহলে নিম তেল সাবান পানি, খুবই উপকারী। নিম তেলের গন্ধে পোকা আসবে না, আর সাবানটা দিয়ে রোগগুলোকে মেরে ফেলছি, এটাও একটা ভালো কাজ। এটাই তো অ্যাগ্রো ইকোলজি, আমরা কিন্তু প্র্যাকটিস করছি। সো এই অ্যাগ্রো ইকোলজি, এই থিঙ্কিংটা, এটা যদি মনে রাখেন, গাছের যদি প্র্যাকটিস করে, আপনি সেরা বাগানি। তো গ্রিন ম্যানুয়ারের কথা বলেছিলাম, লিগুমিনাস ক্রপস, লিগুম শিম জাতীয় ক্রপস, সেগুলো হচ্ছে ধইঞ্চা গাছ যদি মাটির সাথে মিশিয়ে দেই তাহলে ওইটার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটিতে বাড়ে, মাটির উর্বরতা শক্তি বেড়ে যায়। এটা করতে পারি, নডিউল ফর্ম করে, এটা করা যেতে পারে। ক্রপ রোটেশন, চেঞ্জ করে করে ক্রপস করা, একই ফসল জমিতে না করা সবসময়, তাহলে সেটাও হতে পারে। বোর ফিল করছে না তো? আচ্ছা, গুড। শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। যাক, আসলে হচ্ছে কি, আমরা এগ্রিকালচার করতে গিয়ে ম্যাক্সিমাম সময়, আমি যতটুকু জানি যে আপনারা অনেকেই আছেন যে ফার্ম করার জন্য চেষ্টা করছেন, অনেকেই আছে ছাদ বাগানের পাশাপাশি আপনার যে গ্রামের জমি অথবা লিজ দিয়ে জমি, সেই জমিতে বাগান করার জন্য চেষ্টা করছেন। তখন আমরা নলেজের পিছনে দৌড়াই। নলেজের পিছনে দৌড়াতে গিয়ে আমরা ইউটিউব, ফেসবুকে নলেজ দেখি। প্রথমে নলেজ দেখি একটা পলি টানেল করতে হবে, 14 লাখ টাকা খরচ করে একটা পলি টানেল করে ফেললাম। ফসল উৎপাদনে কোনটা লাভজনক, ক্যাপসিকাম করতে হবে, ক্যাপসিকাম করা শুরু করলেন, আউটপুট জিরো। আপনি তো এগ্রিকালচার বুঝেন নাই। যারা এই বিজ্ঞাপনটা ফেসবুকে দিয়েছে, আপনাকে কোনোভাবে
পলি টানেলের ভিতরে 14 লাখ টাকা ভিতরে আনার জন্য আপনাকে এই বুদ্ধিটা করেছে তারা। বুঝতে পেরেছেন? ক্যাপসিকাম লাভজনক, আপনি ক্যাপসিকাম উৎপাদন প্রক্রিয়ায় জানেন না, আপনাকে হঠাৎ করে ক্যাপসিকামে নিয়ে গেল। ক্যাপসিকাম কিন্তু আউটপুট জিরো, একটা ক্যাপসিকামও ধরবে না। এগ্রিকালচার হচ্ছে লাইফ সায়েন্স। এই এগ্রিকালচার যদি আপনি একটু বেসিক নলেজ, আমার মা কিন্তু এগ্রিকালচার করতেন, মা হচ্ছে কম পড়ালেখা করেছেন, সে সাকসেসফুল ফার্মার ছিলেন। তাহলে মা পারলে আমরা পারবো না কেন? আমার মা যদি ছাদ বাগান করে, সেই আমলে গোলাপ ফুল উৎপাদন করতেন, আমরা বারান্দায় দেখতাম কি সুন্দর গোলাপ ফুল ফুটে থাকতো, কি কি দিত যেন দিয়ে দিয়ে করতো। মা নেই, মা থাকলে এখন মা থেকে শিখে নিতাম। তো যাই হোক, আমরা সেগুলো, আমি একজনই বলছি, আমি যে নলেজগুলো শেয়ার করছি, আমারটাও হতে পারে ফেসবুকে দেখবে অনেকে, আমি শুধুমাত্র বলতে যাচ্ছি, ফেসবুকে ইন্টারেস্টিং কথা শুনে ছাপায় পড়বেন না, না পড়ে এটাকে বিবেকে গ্রো করবেন। ইজ ইট পসিবল? আমি কেন 14 লাখ টাকা এখন করবো? আমি তো একটা টমেটো গাছ উৎপাদন করতে পারি না, আগে টমেটো গাছ উৎপাদন করে দেখি, তারপরে ক্যাপসিকামে যাবো। এখনই পলিটানেল করবো না, আমি আগে একটা গোলাপ ফুল উৎপাদন করে দেখি। এইভাবে দেখে দেখে নিজে এগ্রিকালচার যখন শিখবেন, তখন কিন্তু আপনি পলিটানেলে যাবেন, হাই ভ্যালু ক্রপসে যাবেন, রিস্কি ক্রপসে যাবেন। আমাকে সে কালকে একজন ভদ্রলোক আসছে যে সে লেটুস পাতা উৎপাদন করবে এই গরমে। আমি বললাম লেটুস পাতা 21 ডিগ্রি টেম্পারেচার উপরে হয়ে গেলে হবে না, আমি করতে পারবো। কি কে নাকি বলছে হাইড্রোপনিক্স করলে। আমি বলছি হাইড্রোপনিক্স করলে ঠিক আছে, একই জিনিস, মাটিতে একটা হাইড্রোপনিক্সে ঠিক আছে, বাট আপনার টেম্পারেচার তো বেশি, আপনি দেখবেন লম্বা হয়ে উঠে গেছে আর মুখে দিলে তিতা লাগছে, আপনি বাজারে পাবেন না। এটা বাজারে কোথা থেকে আসছে? আমি সবগুলো প্যাকেট করে চায়না থেকে আসছে। সো ভাবতে হবে, হাইড্রোপনিক্স বলে কিন্তু আপনি হাইড্রোপনিক্স পারবেন না। হাইড্রোপনিক্সের কেমিক্যালস গুলো বাজারে কোথায় পাওয়া যায় সেটা দেখেন, সেই কেমিক্যালগুলো কেমন দাম, সেটা আপনি মিক্স করতে পারেন কিনা সেটা দেখেন। আপনাকে প্রথমেই বলবো হাইড্রোপনিক্স ইজ এ ভেরি সায়েন্টিফিক টেকনোলজি। আপনি ছাপাইয়া ফেলেন হাইড্রোপনিক্সে, আপনাকে সেট আপ করার জন্য প্রায় 10-12 লাখ টাকা খরচ করে আমি আসতে করে চুপ শেষ। আমার কার টেলিফোনেও পাবেন না, কারণ 10 লাখ টাকার ভিতরে 5 লাখ টাকা লাভ করে দিচ্ছে। সো কোনো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করার জন্য প্রথম যে কাজটা করবেন, আপনি ধরেন ভালুকায় করতে চাচ্ছেন, ভালুকায় এগ্রিকালচার অফিসের কাছে যান। আপনার তো বদনাম আছে যে এগ্রিকালচার অফিসে হেল্প করে না, আপনি না গেলে হেল্প করবে কিভাবে? আজকে যদি নাইনটি স্কুলে আপনি না আসতেন, তাহলে কি এটা বুঝতে পারতেন যে এখানে এত মানুষ আসে? এগ্রিকালচার অফিসের কাছে যাবেন, উনি একদিন সময় দিবে। ও এইভাবে আপনি এগ্রিকালচার এইটা করেন না, ক্যাপসিকাম করেন না, আপনি জি9 কলা করেন। জি9 কলা চারা কোথায় পাবো? আমি বলে দিচ্ছি, ওনার থেকে নিতে পারবেন। জি9 কলা লাগাইলেন, কলা বেচছে দেখে আইলে 2টা লোক রাখা যায়, লাভজনক ব্যবসা। শাহী পেঁপে করছি, লাভজনক ব্যবসা। তাহলে এরপরে যাবেন হচ্ছে হাইড্রোপনিক্স বলেন, বায়োপনিক্স বলেন, গ্রিন হাউস বলেন, পলিটানেল বলেন, এগুলো তো পরবর্তীতে যাবেন। আগে একটা ধাক্কা খাইয়ে নেন যে আমি আপনি পারি। সো এটার জন্য আমাদের আলটিমেট স্কুলিং। কম্পোস্ট, এটা একটা ভালো উদ্যোগ হয়েছে বাংলাদেশে, অনেকেই ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন, খুব প্রফিটেবল। বাংলাদেশে ভার্মি কম্পোস্ট এখন কিন্তু রমরমা ব্যবসা। কম্পোস্ট ব্যবহার করা, সয়েল হেলথের ক্ষেত্রে বলেছি আমি যে সয়েলের পিএইচ সাধারণত যখন ব্লুবেরি যদি উৎপাদন করেন তাহলে কিন্তু 5 পিএইচে নিয়ে আসতে হবে। আমি কিন্তু ব্লুবেরির জন্য বলছি না, টমেটো, বেগুন, ক্যাপসিকাম এইসবের জন্য 6 থেকে 7.5 এই পিএইচে ভালো হয়। পিএইচটাকে কিভাবে রাখবেন? চুন ব্যবহার করবেন। তাহলে চুন কিভাবে ব্যবহার করেন? এগ্রিকালচার অফিসারের কাছে যাবেন, ভাই চুনটা কিভাবে ব্যবহার করবো? ওই যে দোকানে চুন পাওয়া যায়, এতটুকু করে দিয়ে দেন, দেখেন এগ্রিকালচার অফিসার আপনাকে হেল্প করবে। আগে না গিয়ে বদনাম বলবেন না যে এগ্রিকালচার অফিসার হেল্প করে না। আমার কাছে যারা আসছে তাদেরকে আমি প্রাণ খুলে হেল্প করার চেষ্টা করি, জানিও কম। আমাদের নলেজ তো, আমরা তো সত্যি কথা হচ্ছে আমরা কিন্তু বুয়েটে চান্স পাই নাই, মেডিকেলে চান্স পাই নাই, চান্স পাইছি এগ্রিকালচারে। তাহলে আমাদের লেভেল তো খুব কম। এই লেভেল দিয়ে আপনাদের চেষ্টা করছি যে আপনাদেরকে হেল্প করার জন্য। তো আপনি তো বুয়েটের ছাত্রের মতো পার্সোনালিটি সম্পন্ন মানুষের কাছে যাচ্ছেন না, আমরা গরিব মানুষের কাছে আসছেন। আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে হেল্প করবো। মনে করবেন না যে আপনার বাসায় গিয়ে হেল্প করবো না, আপনি আপনার যদি নিডটা থাকে ছিল আমার কাছে জানান, তাহলে অবশ্যই হেল্প করবো। ঠিক আছে? সেগুলো অর্গানিক ফার্মিং, বার্নিং ইস্যু। অনেকে বলে অর্গানিক ফার্মিং করতেছি কিন্তু ইনসেকটিসাইড স্প্রে করছে, তাহলে কিন্তু অর্গানিক হবে না। অর্গানিক হচ্ছে এই ক্রপ অ্যানালাইসিস করলে
এটার ভিতরে যদি কোনো সিনথেটিক কিছু না পাওয়া যায়, তাহলে মাটিতে আগে ইনসেক্টিসাইড ব্যবহার করছেন, এইবার ব্যবহার করে নাই, সেটা রেসিডুয়াল ইফেক্টও হতে পারে। তাহলে মিনিমাম 3 বছর চাষ করার পরে আপনি বলতে পারবেন যে এটা অর্গানিক। সো অর্গানিকটা একটু কঠিন টার্মিনোলজি, আমি এর জন্য বলছি যে অর্গানিক চাষ শুরু করেন, অ্যাগ্রিকালচার চাষ করেন, একসময় অর্গানিকে গিয়ে হাজির হয়ে যাবেন, আপনার প্রোডাক্ট সব অর্গানিক দিয়ে কন্ট্রোল করতে পারবেন। হঠাৎ করে এইটা নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে অ্যাগ্রো ইকোলজির একটা চ্যালেঞ্জ হচ্ছে সয়েল নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করা। ছাদ বাগানের ক্ষেত্রে একটু সমস্যা হবে, একটু দুর্গন্ধ হয়, কিন্তু আপনি যখন কমার্শিয়াল ফার্মিং করবেন, গরুর ফার্ম আছে, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা লিকুইড ফার্টিলাইজার। আপনার ইউরিয়া, টিএসপি, মিউরেট, পটাশ কিচ্ছু লাগবে না। এটা কিন্তু মনে করবেন না আমার আবিষ্কার, এটা থাইল্যান্ডে আমি গিয়ে দেখেছি, ইন্ডিয়াতে হরদমসে ব্যবহার করছে, ভিয়েতনামে ব্যবহার করছে, নেপালে ব্যবহার করছে, এখন হচ্ছে বার্নিং ইস্যু। জি, দেখেন আমাদের দেশেও শুরু হয়ে গিয়েছে। তাহলে এইভাবে শুধুমাত্র কি কি জিনিস ব্যবহার করে খেয়াল করে দেখেন। কাঁচা গোবর, ফার্মেন্টেড শুকনা না, কাঁচা গোবর মানে ফ্রেশ গোবর, দেশি গরুর ইউরিন, একটু মোলাসেস, একটু বেসন, 21 দিন, 20 থেকে 21 দিন ঢেকে রেখে পচিয়ে ফেললে দুর্গন্ধযুক্ত একটা লিকুইড হয়। এইটা 5 to 10 টাইম পানির সাথে মিশিয়ে যদি আপনারা দিয়ে দেন জমিতে, আপনারা দেখবেন ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, গাছ তরতাজা হয়ে যাবে, পুরাই শাহরুখ খান গাছ হয়ে যাবে। একটা নায়কের নামই জানি। সো এটাও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। নেট হাউস, ক্যাপসিকাম উৎপাদন করবেন, পলিটানেল দিয়ে না, পলিটানেল দেওয়ার পরে এইরকম ঘর কিন্তু গরম হয়ে যায়। সো পলিটানেল না করে নেট হাউস করেন। নেট হাউস মানে হচ্ছে কি জানেন, আপনার ঘরের যে মশারিটা ছিঁড়ে গেছে না, ওই যে নিচে ফালায় রাখছেন, এই মশারিটা টাঙায় দেন, এইটা হচ্ছে নেট হাউস। এটার ভিতরে আপনি ক্যাপসিকাম করেন, লাল শাক করেন, দেখবেন 10 টাইমস ভালো ইল্ড হবে এবং কোয়ালিটি, স্বাদ হবে ভালো। ছাদে আপনার ছেঁড়া মশারিটার নিচে লাল শাক করে দেখেন, স্ট্রবেরি করে দেখেন, বেগুন করে দেখেন, কালারটাও সুন্দর হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেট হাউসের ভিতরে করা। দেখেন আমরা বাঁধাকপি করেছি, এটার নিচে আমরা বিভিন্ন কালার দিয়ে দেখেছি, এইভাবে করেছি। আমাদের এই মাঠে আমাদের এই স্টুডেন্টগুলি কাজ করেছে, সামনে যে বসে আছে আমার স্টুডেন্ট। তো এখন শর্ত হলো, দেখেন আমরা বয়স্করা এখানে আসছি, ইয়াংরা কিন্তু এগ্রিকালচারে কিন্তু কৃষকের সন্তান এগ্রিকালচার করতে চায় না। কেন চায় না জানেন? আপনার এখন গরু দিয়ে হাল চাষ করতে হবে, তাহলে আমার সন্তান তো এটা পছন্দ করবে না। সে 5 পাস করার পরে চায়ের স্টলে বসে বসে চা খাবে, টান দিবে, কি ভাল লাগে, আমারও নিজে ভাল লাগতো। তাহলে কেন সে আপনার চাষে নামবে? দেখেন আপনি কিন্তু ভাবছেন চাকরি ছেড়ে গ্রামে গিয়ে চাষাবাদে নামার জন্য, আর ওই কৃষকের সন্তান কিন্তু এটা পছন্দ করছে। কারণ হচ্ছে আমাদের টেকনোলজির অভাব। এই টেকনোলজিটা বাদ দিয়ে যদি আমরা ইকুইপমেন্ট বেস যদি আমরা টেকনোলজি দিতে পারি, তাহলে কিন্তু সাকসেস আসবে এগ্রিকালচারে। সরকার যে প্ল্যান করে সবগুলো ভুল প্ল্যান করছে। না, ভুল না, চাকরি চলে যাবে, ভুল না। সরকার প্ল্যানের বাস্তবতা দেখতে হবে। কেন আমরা এগ্রিকালচার ল্যান্ড কমে যাচ্ছে, কেন আমাদের সন্তানরা কৃষক আর হতে চাচ্ছে না, কেন শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা দৌড়ে কিন্তু কৃষক এগ্রিকালচারে যাচ্ছে না কেন? অনেক শিক্ষিত মানুষ যাচ্ছে এখন, তারা কিন্তু মডার্ন টেকনোলজি নিয়ে যাচ্ছে, শুরু করেছে। এইরকম মডার্ন টেকনোলজি হতে পারে নেট হাউস টেকনোলজি, পলি নেট হাউস টেকনোলজি, তারপরে হাই ইকুইপমেন্ট মেশিনারিজগুলো, ড্রোন টেকনোলজি হতে পারে, ন্যানো টেকনোলজি হতে পারে, রিমোট সেন্সিং এন্ড জিআইএস হতে পারে। তারপর হচ্ছে এটা হচ্ছে রোবট টেকনোলজি, আমরা কাজ করছি রোবোটিক্স নিয়ে, রোবট নিয়ে আমরা কাজ করছি। এগুলো যদি হয় তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে। আপনি এখানে সুইচ টিপ দেবেন, ইরিগেশন দিচ্ছে। আপনি এখানে সুইচ টিপ দেবেন, একটা রোবট বের হয়ে এসে আগাছা পরিষ্কার করে ফেলতেছে। আপনি একটা সুইচ টিপ দিবেন, লাল মরিচগুলো হারভেস্ট হয়ে যাবে। এটার জন্য রাত লাগবে, দিনের বেলা লাইটটা লাল আর সবুজ বুঝতে পারে না।
আমাদের এই যন্ত্রটা রাতে বেলা হারভেস্ট করতো। এইটা এই ড্রোনটা লাল মরিচ আর সবুজ মরিচ একটা গাছে থাকে। রোবট রাত ছাড়া সে দেখতে পারে না, কারণ সূর্যের আলোর কারণে সে বুঝতে পারে না কোনটা সবুজ কোনটা লাল। কিন্তু রাতের বেলা সে বুঝতে পারে, তার লেজার দিয়ে সে বুঝতে পারে এটা লাল এটা সবুজ। লালটাই শুধু হারভেস্ট করবে। আমি যেটা বলেছিলাম, এই গরুর লাঙ্গল বাদ দিয়ে আমরা যদি এইভাবে মেকানাইজ জিনিস নিয়ে আসি, তাহলে কিন্তু আমার সন্তান কেন, আমিও যাবো এগ্রিকালচার করতে। আমার যদি কিছু জমি থাকতো, আমি আসলে খুবই গরিব মানুষ, আমার যদি কিছু জমি থাকতো তাহলে আমি এই চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজে চলে যেতাম। কারণ সমস্ত হালাল রুজি হচ্ছে এগ্রিকালচারের ভিতরে। হালাল রুজি, হালাল রুজিতে যদি বাঁচতে চান তাহলে এগ্রিকালচার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, সেন্সর বেস এগ্রিকালচার। দেখেন উনি পড়ালেখা ছেড়ে দিয়ে গিয়ে এগ্রিকালচার করছে। উনার এগ্রিকালচার প্রোডাক্ট হবে বেস্ট ওয়ান, এবং উনি এখান থেকে বসে নেদারল্যান্ডে বিক্রি করবেন। আর আমার কৃষক ওইখানে বাজার দাম পায় না। পার্থক্য হচ্ছে এটা। আমরা যেটা চিন্তা করেছি, বাংলাদেশে একটা জিনিস সিড ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। সবগুলো দেশের বাড়িতে সিড আনে, আমাদের ডলারগুলো সবগুলো চলে যাচ্ছে। প্যাকেট করে বলে সবগুলো হাইব্রিড, কেন যেন আপনি যেন সিড না রাখেন। বাট আমার মা দেখেছি লাউ থেকে সিড রাখতেন। আপনি দেখেছেন আগে লাউ থেকে, ঢেঁড়স থেকে, চালকুমড়া থেকে, মিষ্টি কুমড়া থেকে আমাদের ফলন তো ভালোই হতো। তাহলে কেন আমরা এখন হাইব্রিড করছি? আমরা যদি ওপেন পলিনেটেড ভ্যারাইটি ডেভেলপ করতে পারি, রিসার্চ স্টেশনগুলো বের করবে এবং এইটা সিডগুলো রাখার জন্য, ধরা যাক একজন ফার্মার সে কালেকশন করবে বেস্ট এই বাড়ি থেকে 10টা লাউ নিয়ে আসলো, চালকুমড়া নিয়ে আসলো, সিডগুলো কালেকশন করে স্টোর করে এরপরে বছর সে বিক্রি করতে পারে। ছোট্ট একটা ঘরের ভিতরে স্টোর করে 1 বছর রাখা যায়। আমরা যেটা চেষ্টা করেছি, কোয়ালিটি সিডগুলো, ওপি ভ্যারাইটিগুলো আমরা এইভাবে কৃষকদের মাঠে মাঠে স্টোর হাউস করে ফেলব। সিড স্টোর করবে বেশি দামে। 10টা সিডের দাম হচ্ছে 200 টাকা। আর আমার এখানে বাজারে ইচ্ছা করলে 1 কেজি সিড বিক্রি করতে পারি 200 টাকা দিয়ে। তাহলে সেভাবে আমরা সিড ইন্ডাস্ট্রিগুলোকে লোকালাইজ করার জন্য চেষ্টা করছি। ফসল নষ্ট হয়ে যাচ্ছে বাজার দাম না পেয়ে। কৃষকের নিজের কাছে যদি এইরকম থাকে যে আজকে আমার 5 কেজি হারভেস্ট হয়েছে, কালকে 10 কেজি, কালকে হবে 15, টোটাল হলো 15 কেজি, 15 কেজি নিয়ে একবারে বাজারে বিক্রি করবো, তাহলে দাম পাবো বেশি। এরকম ভাবে সে ভেবে কিছুক্ষণের জন্য সংরক্ষণ করার জন্য কিছু টেকনোলজি সরকার দিচ্ছে বাংলাদেশে। সেই রকম টেকনোলজি আমরা অ্যাগ্রো ইকোলজি পারমিট করা। আরেকটা জিনিস হচ্ছে ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন হচ্ছে, ধরা যাক কুমড়োর ফলন বেশি হয়েছে। না, গল্পটা এইভাবে বলি। এক লোকের 100 লিটার গরুর ফার্ম থেকে 100 লিটার দুধ উৎপাদন করে, 100 লিটার বাজারে বিক্রি করে 10,000 টাকা পায়, একটা লামসাম। এমন যদি হয়, অর্ধেক যদি সে ছানা করে, অর্ধেক যদি মিষ্টি করে, যদি সে বিক্রি করে 12,000 টাকা আনতে পারে, সেটা তো প্রফিট। আমরা শুধু বলেছি তার টোটালটাই কিভাবে সে ভ্যালু এডিশন করবে। একটা গল্প বলি তাহলে বুঝতে পারবে। ধরা যাক একজন, সে ফুলের বাগান আছে। ফুলগুলো গোলাপ ফুল হতে পারে, জেসমিন ফুল হতে পারে, সেগুলো কিছু অংশ নষ্ট হয়ে যায়, হয় না? নষ্ট হয় না? সে যদি এই ফুলটাকে ড্রাই করে অর্গানিক ডাই বিক্রি করে অথবা অর্গানিক সাবান বিক্রি করে, তাহলে কিন্তু সে অফ টাইমে কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা করতে পারে। একটা সাবান খরচ পড়বে 50 টাকা, সে বিক্রি করবে 150 টাকা, 100 টাকা লাভ। তাহলে তো ঘরে বসেই ব্যবসাগুলো করা যেতে পারে। এইভাবে কুমড়ো বড়ি করার জন্য, শুটকি করার জন্য, আমের আচার, বিভিন্ন রকম মশলা, এমনকি চা উৎপাদন করা, রোজেলা টি, এই কথা মনে আছে? রোজেলা টি কিন্তু বাংলাদেশে ভালো ব্যবসা করছে। তো এরকম ভাবে বিভিন্ন ব্যবসার আইটেম কিন্তু আমরা চেষ্টা করতে পারি। এমনকি আমরা যদি এইভাবে শুকিয়ে নিই ফুলগুলোকে, টমেটো হঠাৎ করে কমে যায়, 30 টাকা 20 টাকা কেজি হয়ে যায়। সেই সময় টমেটোগুলো যদি আমি ড্রাই করে পাউডার করে যদি আমি জাপানে বিক্রি করি, তাহলে কিন্তু বিশাল একটা বিজনেস কিন্তু হতে পারে। আমরা কিন্তু টমেটোর এইভাবে কিন্তু ব্যবসা করতে পারি। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি ভ্যালু এডিশন। আপনার যেটা আছে সেটাকে জাস্ট একটা স্টেপ, সিঙ্গেল ভ্যালু এডিশন ফর সিঙ্গেল ক্রপস।
একটা ভ্যালু এডিশন করলে কিন্তু আপনি ডাবল দাম পাবেন। টমেটোটাকে শুকিয়ে পাউডার করে ফেলেন, টমেটোটা শুকিয়ে টমেটোর মোরব্বা বানিয়ে ফেলেন। আমি থাইল্যান্ডে গিয়েছি, আমাদের ডিশে খাবারের সাথে আমি বলছি হালাল খাবো না, দুনিয়ার সব মাছ নিয়ে আসে আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসে। এর মাঝে একটা খুব মজা লাগলো, মুখে দিয়ে বললাম যে হোয়াট ইজ দিস, সে বললো টমেটো টমেটো। আমি বললাম টমেটোর কি সুন্দর মোরব্বা বানায় নিয়ে আসছি, খুবই মজা, মনে হচ্ছে খেজুর খোরমা খাচ্ছি। তাহলে এই জিনিসটা শুধুমাত্র সব অ্যাগ্রো ইকোলজি হচ্ছে কনভেনশনাল টেকনিক, আমাদের যেটা আমরা প্রোডাকশন করছি তার থেকে একটু একই জিনিস শুধু সাজিয়ে নেওয়া। কনভেনশনাল এগ্রিকে ওয়াটার পলিউশন হয়, সয়েল ইরোশন হয়, তারপর হচ্ছে গ্রিন হাউস পলি গ্যাস অথবা মাছের ঔষধের জন্য ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ। কিন্তু অ্যাগ্রো ইকোলজি হচ্ছে এইগুলো কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হবে না, পরিবেশ থাকবে একদম সুন্দর এবং প্রোডাকশন হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। সো অ্যাগ্রো ইকোলজি ইজ দ্য কি টু এনশিওরিং দ্য সাস্টেনেবিলিটি অফ ফিউচার এগ্রিকালচার। সো আগামী এগ্রিকালচারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এতটুকুই আমাদের কথা ছিল অ্যাগ্রো ইকোলজি নিয়ে। এখন কিছু কথা আছে, কথা হলো আমরা সবুজ উপহার দিব কিছু। এই উপহারগুলো সবার জন্য, সবার জন্য পাবেন। কি যেন বলেছিলাম, কি কি যেন জিনিস, যেন কি কি গাছ দিব? কাগজি লেবু। আমার যেহেতু কাগজি লেবু খুব পছন্দ, গন্ধটা খুব ভাল লাগে, এটার ভিতরে রসটা হবে বেশি, স্কিনটা ছোট পাতলা হবে, এবং 6 মাসের মাঝেই দেখবেন আপনি লাগানোর শর্তটা হলো বেশি করে ভার্মি কম্পোস্ট বা জৈব পদার্থ দিয়ে লাগাবেন। সব গাছের জন্য একই রকম। আর হচ্ছে আরেকটা রিকোয়েস্ট থাকলে হচ্ছে যে আপনারা গাছগুলো নিয়ে নষ্ট করবেন না, যত্ন করে লাগাবেন এবং সেটা এনজয় করবেন। আপনার বাসায় যদি জায়গা না থাকে পাশের কাউকে দেন, রেখে দিবেন, ছাদে রেখে দিবেন। এই পলিথিনটা, ছোট্ট পলিথিনের ভিতরে গাছটা একটু কষ্ট পাবে, গাছও কষ্ট পায়, গাছেরও জীবন আছে। সো আপনি যদি লাগাতে না পারেন তাহলে নিবেন না, যদি মনে করেন অন্য জন্য নেবেন নিয়ে যান, বাট গাছটার থেকে যেন ফল হয় সেই চেষ্টাগুলো করবেন। আরেকটা দ্বীপ হচ্ছে কুল, সেটা হচ্ছে আমাদের যে তথাকথিত বাউকুল, আপেল কুল, এগুলো হচ্ছে একটু ভিন্ন। মানে ওগুলো তো মনে হয় আপেল আপেল খাচ্ছি, এটা মনে হবে সেই যে দেশীয় কুল খেয়েছিলাম তার চেয়ে একটু বড়, ডেলিশিয়াস। দুটো গাছ যত্ন করবেন। লেবু গাছ থেকে কিছুদিন পরে দেখবেন একটা স্টেম বের হবে, এমন করে সোজা হয়ে উপরে উঠে যাচ্ছে, এটাকে সাকার বলা হয়, এটা কেটে দিতে হবে। আর কুল গাছে যখন খুব অ্যাডজাস্ট হয়ে যাবে, যখন পাতা পড়া শুরু করে ডালগুলো একটু কেটে কেটে দিবেন, সুন্দর করে দিবেন, তাহলে দেখবেন খুব দ্রুততা। এগুলো দুটোই হচ্ছে কলমের। সো ভেরি সুন আপনাদের কি বলে এটাকে, ফল ধরবে, ফলন দিবে। এখন আসা যাক নন্দিনী নিয়ে কথা বলি। নন্দিনী আমরা একটা সিড থেকে জার্মিনেট করতে লাগে হচ্ছে 11 দিন। একটা চারা এতটুকু তৈরি করতে লাগে হচ্ছে প্রায় কতদিন, এটা 60 দিন থাকে হচ্ছে টেম্পারেচার ভিতর, তারপর 15-20 দিন থাকে। তো আমি হ্যাঁ কি হ্যাঁ কোথায় রাখছেন, নিচের সাথে দিয়ে দিবেন নাকি গাছের সাথে কিভাবে দিবেন? আচ্ছা, সজীবকে বলে নিয়ে আসবেন। আমাদের আয়েশা ম্যাডাম সবার জন্য, ওনার ওই গার্ডেনে আমি গিয়েছি, ওনার বাগানে গিয়েছি, উনি অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং করেন। ওনার বাগানে বিশাল জায়গায় উনি নেট হাউস করেছেন। আমার সাজেশন অনুযায়ী উনি ইনসেকটিসাইড ছাড়া প্রোডাকশন করেন, বিশাল জায়গা নিয়ে নেট হাউস করেছেন, এটার ভিতরে কোনো ওষুধ দেওয়া হয় না। এছাড়াও আরো জায়গা আছে, কিছু মাছের জন্য করেছেন, কিছু পাপায়ার জন্য করেছেন, অনেক বড় জায়গায়। এটা হচ্ছে গাজীপুর যাইতে এই পাশে কি যেন ক্যান্টনমেন্টটা যে আছে, কি যেন জায়গাটার নাম, হ্যাঁ ওই পাশে, ওই পাশে আমি গিয়েছি, 2 বার গিয়েছি। তো যাই হোক, উনি আপনাদের জন্য কিছু টমেটো পাঠিয়েছেন সিম্বলিক,
একটা দুইটা করে হয়তো দেওয়া যাবে। তো উনি এটা আমরা গাছের সাথে সাথে এটা দিয়ে দিব। এখন আসি নন্দিনী নিয়ে। নন্দিনী প্রায় 70 ডেজ কিন্তু ওভার হয়ে গেল, বাকি কয়েকদিন পরে এই চারাটা করতে হয়। নন্দিনী গাছের সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে, আমি যেমন নন্দিনী গাছকে পছন্দ করি, ঠিক পোকাও এটাকে পছন্দ করে। পোকা এত পছন্দ করে যে আপনি বারান্দায় রেখে দিয়েছেন, এসে পোকা এখানে এসে ডিম পেড়ে দিয়ে যাবে, খেয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, কিছুদিন পরে পাতা কুচকে যাবে, এক জায়গায় জড়ো হয়ে যাবে, ভাইরাস অ্যাটাক হয়ে যাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে, যারা নন্দিনী ফুল ফুটাতে চান, বেশি জৈব পদার্থ দিয়ে লাগাতে হবে। খাবার এবং পানি আমার মতোই বেশি পছন্দ করে, আমার মতো পেটুক। আমি খাবার খুব পছন্দ করি, তো নন্দিনী গাছও খাবার এবং পানি পছন্দ করে বেশি। খাবার এবং পানি যেন কখনোই কম না হয়। জৈব পদার্থ বেশি করে দিবেন। ইউরিয়া, টিএসপি যদি দিতে চান তাহলে দিবেন, বাট পোকা যেন না দিতে পারে। পোকা না কামড় দেওয়ার জন্য নিম তেল, সাবান পানি, অথবা আপনার যদি একটা কিছু থাকে একটা গ্লাসের ভিতরে গুলিয়ে হলুদ, একটু স্যাভলন আর পানি মিশিয়ে স্প্রে করে দেন, তাহলে দেখবেন এখানে পোকা আসবে না। হলুদের গন্ধে আর স্যাভলনের গন্ধে আসবে না, হালকা কনসেন্ট্রেশনে। বেশি পানি বলতে একদম ডুবিয়ে রাখবেন না, কখনো যেন শুকিয়ে না যায়, গাছের গোড়াটা যেন শুকিয়ে না যায়। না, বৃষ্টিতে নষ্ট হবে না, বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি থাকলে অসুবিধা না, পানি জমে থাকলে অসুবিধা। কি হয়ে যায় বৃষ্টিতে? আমার তো মাঠে যান, বৃষ্টি ওইখানে মাঠে বৃষ্টির ভিতরে আছে, রোদের ভিতরে আছে, খুবই কষ্ট সহিষ্ণু, শুধু পোকা সহ্য করতে পারে না। পোকা হলে সব গাছেরই ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে। নন্দিনীর একই রকম, পানি জমে থাকবে না থাকে। এটা ভিতরে বেশি করে ভার্মি কম্পোস্ট দিয়ে করবেন, আর পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে একটু করে 1 চামচ ইউরিয়া, টিএসপি, টপ বড় টপ হলে 1 চামচ করে দিবেন, নাহলে আধা চামচ করে দিয়ে দিবেন, তাহলে যথেষ্ট। নেমাটোড সম্বন্ধে অনেক কথা বলেছি। বাংলাদেশে নেমাটোড হচ্ছে সয়েল বর্ন মাইক্রোস্কোপিক একটা প্যাথোজেন, কেঁচোর মতো মাইক্রোস্কোপিক ছোট। নেমাটোড কোনো ক্ষতি করে না, ও যে ক্ষতি করে না বুঝে ক্ষতি করে, না বুঝে ক্ষতি করে। কেমন করে? নেমাটোড করে কি, গাছের শিকড়ের ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয় আর পিছনটা বাইরে রাখে। যত খাবার তৈরি হয় সে বের করে দেয়। খেলা, মজা, ভাল লাগে, বুঝতে পারছেন? এর জন্য নেমাটোড যেন না হয়, তাহলে নেমাটিসাইড দেয়। নেমাটিসাইড দিলে অন্য বেনিফিশিয়াল মাইক্রোস মারা যাবে। আপনি নেমাটিসাইড দিবেন না, শুধু নিম পাউডার পাওয়া যায়, সেটা যদি টবের মাটির সাথে মাঝে মাঝে মিশিয়ে দেন, তাহলে নেমাটোড থাকবে না। ঠিক আছে? নিম পাতা সিদ্ধ করে দিলে হয়। হলুদ হয়ে গেছে, খুবই ভালো, হাততালি দিতে হবে। হলুদ হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার গাছের গোড়ায় কোথাও না কোথাও পানি জমেছিল এক সময়, শিকড় কিছু নষ্ট হয়েছে। ভালো করে নিড়ান আর একটু ভার্মিকম্পোস্ট মিশিয়ে দেন, আবার সবুজ হয়ে যাবে। ভালো হয়েছে, পাইছি 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 পাইছি। যাক, আমরা দাওয়াত দিব, আমরা যাবো, দল বেঁধে বেঁধে যাব। তো এখন 5 জনের পালা। 5 জনের পালা হচ্ছে, এখানে কি ফারহানা আফরোজ আছেন? ফারহানা আফরোজ, আপনি একটু সজীব কোথায়? এই গাছটা ওনার কাছে দিয়ে আসো, এই গাছটা ওনার কাছে দিয়ে আসো। আপনাদের সজীব দিয়ে আসো, জায়গায় জায়গায় দিয়ে দিই। তারপরে হচ্ছে হাসিনা তুহিন নাই, ঠিক আছে? কই? এই যে ওনার হাতে, আপা আপনি দেন, ম্যাডামের হাতে।
এমডি আতাউর রহমান আছেন? আতাউর রহমান, এর জন্য তো পুরুষদেরকে দিই না। হ্যাঁ, আচ্ছা, নাই, ঠিক আছে, নেক্সট যাচ্ছি। এহসানুল করিম, এহসানুল করিম, দৌড় দাও। নন্দিনী চারা যত্ন দিতে পারবেন তো? আচ্ছা, জাফরিন নাহার আসেননি। রুবি রেজা, রুবি রেজা আসেননি। আচ্ছা, সাদিয়া আফরিন, এই তো, হ্যাঁ আপনি তো কয়েকবার পেয়েছেন নন্দিনী ফুল। সাদিয়া আফরিন, গুড, অনেক নলেজেবল, উনি অনেক কিছু জানেন। হ্যাঁ, লাস্ট ওয়ান, হাসিনা পারভিন। চিন্তা করেন, চিন্তা করেন, এই গাছটা নাও না, এই একটা গাছে আছে, ওনাকে দিচ্ছি আমরা। আচ্ছা, এখন আপনাদের কাছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট হলো এই গাছটা তো অবশ্যই যত্ন করবেন। আগামী 90 মিনিট স্কুলিংয়ে আমরা সম্ভবত সিড ডিস্ট্রিবিউশন করবো, একটা সিড ডিস্ট্রিবিউশনে প্রোগ্রাম করার জন্য চেষ্টা করছি। আর তখনও 5 জনকে আমরা নন্দিনী চারা দিব। তো বীজটা আপনি করতে পারবেন কিনা আমি ঠিক জানি না। ভিতরে একটা ফুলের ভিতরে এমন একটা গোটা মতো হবে, বাঁধের মতো হবে, সেইটা পিল করলে, খুলে ফেললে দেখবেন কালচে অনেক রকমের, কাঁচা অবস্থা হবে না, যখন ব্রাউন কালার হয়ে যায় সেই সিড থেকে আপনি গাছ করতে পারবেন। তাহলে আমরা এখন যেটা কাজটা করব, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা এখন ওইটা অফ করে দাও তো।